আচ্ছা, আমাদের সবার মনের ভেতরেই কিন্তু একটা বিরাট শক্তি লুকিয়ে আছে। চলুন আজ আমরা সেই শক্তিকেই আবিষ্কার করি। কিভাবে শুধু আত্মপরামর্শ বা সেলফ সাজেশনের মাধ্যমে নিজেদের অবচেতন মনকে কাজে লাগানো যায় সেটাই দেখব। তো শুরুতেই একটা বেশ গভীর প্রশ্ন নিয়ে ভাবা যাক, কেমন? আচ্ছা, কোনো মানুষের কি একটা মন আছে? আর সেই মনের সাথে একটা শরীরও আছে? শুনতে খুব সহজ লাগছে, তাই না? কিন্তু এর ভেতরেই কিন্তু একটা বিরাট দর্শন লুকিয়ে আছে। দেখুন, আমাদের শরীরটাকে যদি একটা প্রাণহীন যন্ত্রের সাথে তুলনা করা হয়, তাহলে তার চালিকা শক্তিটা কি? সেটা হলো আমাদের মস্তিষ্ক। এই মস্তিষ্কই কিন্তু এই প্রাণহীন শরীরে প্রাণের সঞ্চার করে। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার একদম মূল ভিত্তি। তো আমাদের প্রথম পর্ব হল দেহের চালক মস্তিষ্ক। এখানে আমরা একটু বোঝার চেষ্টা করব কিভাবে ব্রেন আমাদের পুরো শরীরটাকে চালায়। বেশ, এবার তাহলে এই যে শক্তিশালী মনের কথা বলছি তার দুটো ভাগ নিয়ে একটু জানা যাক। আমাদের মনের কিন্তু দুটো আলাদা পার্ট আছে। একটা হলো সচেতন বা কনশিয়াস মন, আর অন্যটা হলো অবচেতন বা সাবকনশিয়াস মন। সচেতন মনটা কি করে? ওটা যুক্তি দিয়ে সব বিচার করে। আর অবচেতন মন, ওটা হলো আমাদের সব অনুভূতি, বিশ্বাস আর অভ্যাসের ভাণ্ডার। এই দুটোর মধ্যে যোগাযোগটা ঠিকমতো বোঝাটাই কিন্তু আসল ব্যাপার। তাহলে প্রশ্ন হল, এই দুটো মনের মধ্যে সংযোগটা ঘটানো যাবে কিভাবে? এখানেই আসছে সেলফ সাজেশন বা আত্মপরামর্শের ধারণাটা। আচ্ছা, এই আত্মপরামর্শ বা সেলফ সাজেশন জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো বারবার কিছু আবেগ মেশানো কথা বা চিন্তা দিয়ে নিজের অবচেতন মনকে প্রভাবিত করা। মানে এটা আসলে নিজের সাথে কথা বলারই একটা খুব শক্তিশালী পদ্ধতি। এখানে একটা দারুণ অ্যাফার্মেশন বা ইতিবাচক কথা বলা হয়েছে। মন দিয়ে শুনুন। প্রতিটি পথে আমি ভালো থেকে আরও ভালো হচ্ছি। এই সহজ কথাটার মধ্যেই কিন্তু অনেক গভীর একটা প্রভাব থাকতে পারে। বেশ, থিওরি তো অনেক হলো। এখন কথা হচ্ছে এটাকে বাস্তবে কাজে লাগানো যাবে কিভাবে। চলুন অনুশীলনের পদ্ধতিটা একটু দেখে নেওয়া যাক। এর জন্য না মাত্র ৩টে সহজ ধাপ আছে। ১. যে কথাটা বলতে চাই সেটা মুখে উচ্চারণ করতে হবে। ২. আর এটা খুব জরুরি, এর সাথে নিজের সমস্ত আবেগ আর অনুভূতিকে মিশিয়ে দিতে হবে। কারণ ফিলিংস ছাড়া কথাগুলো তো আসলে ফাঁকা শব্দ, তাই না? ওগুলো মনের গভীরে পৌঁছায় না। আর ৩ নম্বর হলো এটাকে নিয়মিত রিপিট করতে হবে, যাতে এটা ধীরে ধীরে অবচেতন মনে গেঁথে যায় আর অভ্যাসে পরিণত হয়। আর এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, সেলফ সাজেশনকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে শেখাটাই হলো এর আসল শক্তিকে বের করে আনার চাবিকাঠি। শুধু বললেই হবে না, সঠিক পদ্ধতিতে বলতে হবে। আচ্ছা, এটা কি কি কাজে লাগতে পারে? ধরুন, সুস্বাস্থ্য অর্জনের ক্ষেত্রে যদি কেউ নিজেকে বারে বারে সুস্থ থাকার পরামর্শ দেয়, তার অবচেতন মন কিন্তু শরীরকে সেভাবেই চলতে সাহায্য করবে। একইভাবে আত্মবিশ্বাস বাড়াতে বা মনোযোগ আরও তীক্ষ্ণ করতেও এটা দারুণভাবে কাজ করে। এখন আমরা এমন একটা উপাদানের কথা বলবো যা ছাড়া পুরো প্রক্রিয়াটাই অসম্পূর্ণ, আর সেটা হলো বিশ্বাস। চলুন দেখা যাক বিশ্বাস কিভাবে কাজ করে। এই কথাটা একবার দেখুন। আপনি যদি ইতিবাচক মনোভাব নিয়ে বিশ্বাস করেন যে আপনি পারবেন, তবে আপনি আসলেই পারবেন। এখানে আসল চালিকা শক্তিটাই হলো ওই বিশ্বাস শব্দটা। বিশ্বাস এখানে একটা ক্যাটালিস্টের মতো কাজ করে, বুঝলেন? এটা একটা সাধারণ পরামর্শকে অবচেতন মনের জন্য একটা শক্তিশালী আদেশে বদলে দেয়। বিশ্বাস ছাড়া কিন্তু কোনো পরামর্শই মনের গভীরে পৌঁছতে পারে না, আর কাজেও পরিণত হতে পারে না। তাহলে প্রশ্ন হল, এই ধারণাগুলোকে রোজকার জীবনে ধরে রাখা যায় কিভাবে? এর জন্য একটা সহজ দৈনিক অনুশীলনের কথা বলা হয়েছে, যা এই বিশ্বাসকে আরও মজবুত করতে পারে। যেমন ধরুন, এখানে একটা দৈনিক প্রার্থনার কথা বলা হয়েছে। দিনের পর দিন ঈশ্বরের আশীর্বাদে আমি ভালো থেকে আরও ভালো হচ্ছি। এটা কিন্তু প্রতিদিনের একটা পজিটিভ চর্চার দারুণ উদাহরণ হতে পারে। তো আমাদের এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন থেকেই যায়, আজ নিজের অবচেতন মনকে কি বলা হবে? নিজের চিন্তা আর কথা দিয়ে নিজের জীবনকে গড়ে তোলার ক্ষমতা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে। প্রশ্নটা শুধু এটাই যে সেই ক্ষমতাকে আমরা কিভাবে ব্যবহার করব।